আমাদের এই সপ্তাহে সাহিত্যের ইতিহাসে আধুনিক যুগ শুরু হচ্ছে। আমাদের এতদিন এই কদিন প্রাচীন ও মধ্যযুগ চলছিল। গত সপ্তাহে ছিল শাক্ত পদাবলী, যার পরীক্ষা আমরা অলরেডি নিশ্চয়ই দিয়ে ফেলেছি। এখন এই সপ্তাহে রয়েছে প্রবন্ধ। আধুনিক সাহিত্যের মধ্যে প্রথমে রয়েছে গদ্য, যেখানে আমাদের শুরুটা হচ্ছে বিদ্যাসাগর দিয়ে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর বঙ্কিমচন্দ্র, তারপর রবীন্দ্রনাথ, তারপর অন্যরা। এখন আমাদের যে গদ্য সাহিত্য বা প্রবন্ধ সাহিত্য, সেখানে বিদ্যাসাগর থেকে শুরু করে এসএলএসটিতে আর কি, বিদ্যাসাগর থেকে শুরু করে বঙ্কিম প্রবন্ধ, বঙ্কিম রবীন্দ্রনাথ, তারপর প্রমথ চৌধুরী থেকে বিনয় ঘোষ পর্যন্ত শেষ। এখন এর মধ্যে আমরা প্রথম এই সপ্তাহে বিদ্যাসাগর, বঙ্কিম আর রবীন্দ্রনাথ, এই তিনজনের উপরে আলোচনা করব। এর পরের সপ্তাহে রয়েছে প্রমথ চৌধুরী, সুনীতি কুমার আর মুস্তফা আলী। তার পরের সপ্তাহে জগদীশ চন্দ্র, বিনয় ঘোষ, এই কজন। তো আমাদের মাদ্রাসার সিলেবাসে মীর মুশাররফের ইয়েটা দিয়ে দিয়েছিল, আমাদের এসএলএসটিতে ওটা এখনো পর্যন্ত নেই, আমাদের বলা হয়নি। তো আমরা আপাতত ওটাকে বাদ রাখছি। যদি এরকম কিছু বলে তাহলে ওটা করা যেতে পারে। আচ্ছা, তো আমি একটা কাজ করি। তোমরা বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ সম্পর্কে তো মোটামুটি একটা পড়াশোনা সবার কম বেশি আছে, কারণ আমাদের গ্রাজুয়েশনে, ইভেন এমএ বা পোস্ট গ্রাজুয়েশন লেভেলেও আমরা এটা নিয়ে পড়াশোনা করেছি। প্লাস আমরা এসএলএসটির জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছি, ফলত এদের ওপরে আমাদের মোটামুটি একটা আলোচনা সবার পড়া আছে বা করা আছে। তার উপর বেস করে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি তোমাদের, একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। ওকে, কজন আছো একটু কমেন্ট করে এখানে লিখে জানাও তো, কজন আছো যারা বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ এদের উপরে মোটামুটি একটু পড়াশোনা করেছো? কে কে একটু লিখে জানাও তো। ওকে, রূপা শুরু করেছে। ওকে, মুনিরা, আচ্ছা, তারপর সুমিত, ওকে, নূরজাহান, ওকে, পঙ্কজ, সুচিত্রা, আচ্ছা চলো, ঠিক আছে। বাকিরা পড়োনি, এটা কি কথা? বলতে ভয় পাচ্ছ কেন? এমন না তো আমি জনে জনে জিজ্ঞেস করবো, তাও নয় তো। অরুণিমা, ওকে। আচ্ছা চলো, কয়েকটা সহজ প্রশ্ন আমরা আলোচনা করি, দেখি একটু আমাদের কতটা কি মনে আছে। বিদ্যাসাগরের লেখা প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি? বিদ্যাসাগরের লেখা প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি? প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি? মহাভারতের উপক্রমণিকা, ওকে। আর অন্যরা কিছু? বাসুদেব চরিত, ওকে, ওকে। আর কিছু? বেতাল পঞ্চবিংশতি,
বাসুদেব চরিত। আচ্ছা, বাসুদেব চরিত। ওকে, ঠিক আছে, বোঝা গেল। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের লেখা একটি মৌলিক গ্রন্থের নাম লেখো তো। বিদ্যাসাগরের লেখা একটি মৌলিক গ্রন্থের নাম। মৌলিক গ্রন্থের নাম। বর্ণপরিচয়। ওকে, তারপরে বর্ণপরিচয়। আচ্ছা, এরপর আর কিছু? আর কিছু? প্রভাবতী সম্ভাষণ, ভেরি গুড। ঋজুপাঠ অতি অল্প হইল। ওকে। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। ওকে। ব্রজবিলাস অতি অল্প হইল। ওকে। ওকে, বিধবা বিবাহ প্রচলিত হওয়া, ঠিক আছে। রত্ন পরীক্ষা, ওকে, গুড। আর কিছু? ভালো হয়েছে, ঠিক আছে, অনেকগুলো বইয়ের নাম এসেছে। আচ্ছা বলো তো, শেক্সপিয়ারের রচনার অনুবাদ বিদ্যাসাগর করেছিলেন। শেক্সপিয়ারের কোন রচনার অনুবাদ করেন বিদ্যাসাগর? আচ্ছা, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব, মৌলিক গ্রন্থ। ওকে, আচ্ছা, ধরা গেল। কমেডি অফ এরর্স শেক্সপিয়ারের লেখা মানে অনুবাদ করেছেন। ওকে, কমেডি অফ এরর্স অনুবাদ করেছেন, নাম দিয়েছেন কি? কি নাম দিয়েছেন বিদ্যাসাগর? ভ্রান্তি বিলাস, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, বিদ্যাসাগর জীবনচরিত বলে কোনো গ্রন্থ লেখেন? জীবনচরিত। ওকে, এটা কার লেখা, কোন বইয়ের অনুসরণে লেখা? কার লেখা, কোন বইয়ের অনুসরণে জীবনচরিত? চেম্বার্সের বায়োগ্রাফি। চেম্বার্সের এক্সাম্পলারি বায়োগ্রাফি। আচ্ছা, ভেরি গুড। কে বলছিল? রূপায়। ওকে, গুড। রুডিমেন্ট অফ নলেজ। আচ্ছা, রুডিমেন্টস অফ নলেজ, ওকে, রুডিমেন্টস অফ নলেজ অনুসরণে কি লেখা? রুডিমেন্টস অফ নলেজ অনুসরণে, আচ্ছা, বোধোদয়। ওকে, ঠিক আছে, বোধোদয়। ওকে, ঠিক আছে। বিদ্যাসাগর মহাভারতের অনুবাদ করেছেন? মহাভারতের অনুবাদ কর্মের কিছু করেছেন? কি করেছেন? কি করেছেন? শকুন্তলা। শকুন্তলা কি মহাভারতের অনুবাদ? কালিদাসের অনুবাদ বলতে পারো। মহাভারতের কাহিনীও বলা যেতে পারে যদি বলতে চাও। মহাভারতের উপক্রমণিকা, ভেরি গুড। মহাভারতের উপক্রমণিকা ভাগ। ওকে, রূপার উত্তরগুলো একদম মানে বইয়ের কাছাকাছি যায়, মানে হুবহু নামটার কাছাকাছি যায়, ভেরি গুড। অন্যরাও ভালো, বইটা আইডেন্টিফাই করা বা বইটা ঠিক ঠিক বলা ঠিক আছে, কিন্তু রূপার পুরো বইটার নামটা অনেকটা কাছাকাছি যাচ্ছে, ভেরি গুড। পঙ্কজ দেখে দেখে বলছে, এরকম উত্তর দিও না ভাই। আসলে আমরা তো জানি না কে কতটা পড়াশোনা করে বা কি ব্যাপার, ঠিক আছে।
যদি সত্যি কেউ দেখে বলে, বলতে পারে সে, সেক্ষেত্রে সেই লোকসান করছে। কিন্তু তার মানে এটা নয় যে আমি মানে অন্যের ক্ষেত্রে এটা বলবো, ঠিক আছে? সে নিজে বললে একরকম। ওকে, এই হচ্ছে ব্যাপার। মানে কারণ নিজের দিকে আঙুল যাতে না আসে সেরকমটা চেষ্টা করা উচিত, যে যাতে করে আমার দিকে কেউ আঙুল তুলতে না পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে। এর পরের প্রশ্ন, অ্যাকচুয়ালি বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথ বিখ্যাত কি উক্তি করেছেন? বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথ খুব বিখ্যাত কি উক্তি করেছেন গদ্যের ক্ষেত্রে? বাংলা গদ্যের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান সম্পর্কে বলতে গিয়ে বেশ রিমার্কেবল কিছু উক্তি আছে, সেটা কি? লাইনটা তো খুব বড় স্যার। আমি ছোট, একদম মানে হতে পারে দুটো তিনটে পদের মধ্যে দিয়ে একটা বুঝিয়ে দেওয়া, সেরকমও করা যেতে পারে। অনেক বড় বাক্য করতে হবে এমন নয়। বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী প্রীতিলতা বলছে। ওকে, গুড। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, বিদ্যাসাগর অ্যাকচুয়ালি বাংলা গদ্যে মানে আহ, যদি অল্প কথায় এক কথায় বলতে হয়, তাহলে বিদ্যাসাগর বাংলা গদ্যে ঠিক কি কি করলেন, যেটা বাংলা গদ্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা একটা কাজ হলো। বাংলা গদ্যের ক্ষেত্রে তিনি ঠিক কি কি ভূমিকা রাখলেন? শৈল মানে তোমার শৈলী বিজ্ঞানের দিক থেকে বলছি। আচ্ছা, মনিরা বলছে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী। ওকে, ভেরি গুড। ছেদ ও জ্যোতি চিহ্নের ব্যবহার। আচ্ছা, ছেদ ও জ্যোতি চিহ্নের ব্যবহার, ভেরি গুড। ঠিক আছে। আম, বিদ্যাসাগর যে বেনামে রচনা লিখেছেন, ব্যঙ্গমূলক রচনা, ব্রজবিলাস, এই রচনাটা বিদ্যাসাগর কোন ছদ্মনামে লেখেন? ব্রজবিলাস। মনিকা দাস, ক্লাস ঢুকতে প্রবলেম হচ্ছে, নতুন অ্যাকাউন্ট খুলেছে, নোট করে দিন ক্লাসটা। ওকে, দিয়েছি। কস্যচিত উপযুক্ত ভাইপো সহচরস্য ব্রজবিলাস। আচ্ছা, আচ্ছা, তাহলে রত্ন পরীক্ষা, রত্ন পরীক্ষা, কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য বলছে সুমিত, কস্যচিত উপযুক্ত ভাইপো সহচরস্য বলছে রূপা আর নূরজাহান, প্রীতিলতা বলছে ভাইপোষ্য। আচ্ছা, অ্যাকচুয়ালি প্রথম তিনটে তিনি লেখেন ভাইপোষ্য ছদ্মনামে, মানে প্রথমটুকু আর বললাম না। আর শেষেরটা লেখেন ভাইপো সহচরস্য ছদ্মনামে। এটা গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কেউ কি বলতে পারবে যে বঙ্কিমচন্দ্রের বিবিধ প্রবন্ধ, এই গ্রন্থটা প্রথম কত সালে প্রকাশিত হয়? বিবিধ প্রবন্ধ।
1887 বলছে প্রীতিলতা। 86, 76, 87 অলরেডি 4টে সাল এসেছে। 76, 86, 87 3টে সাল এসেছে। 76, 86, 87 প্রথম প্রকাশিত হয় কত সালে বিবিধ প্রবন্ধ? আচ্ছা, বিবিধ প্রবন্ধ এরপর আরো পরিবর্ধিত আকারে প্রকাশিত হয় কত সালে, বা দ্বিতীয় খণ্ড বলতে পারি আমরা? 92। ওকে, সাল খুব ইম্পর্টেন্ট এসএলএসটি-তে? হ্যাঁ ভাই, ইম্পর্টেন্ট। বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্রের সব সালই মুখস্থ করতে হবে, এখানে কোনোটা বাদ দিতে পারবে না। রবীন্দ্রনাথে যেহেতু অনেক সাল, সেহেতু ওখানে কিছুটা ই করে দেওয়া যায়, মানে একটু সাজেস্টিভ ওয়েতে পড়ানো যেতে পারে, আমি সেটা করব। কিন্তু বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্রের সব কটা সাল মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, আমি বলে দেব যে কোন কোন ক্ষেত্রে সব কটা, কোন কোন ক্ষেত্রে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি বলে দেব। আচ্ছা, 1892 আমি প্রশ্ন করেছিলাম যে কৃষ্ণ চরিত্র কত সালে প্রকাশিত হয়? কৃষ্ণ চরিত্র গ্রন্থটি, সেটা কি লিখেছো 1892? 1886। ওকে, কমলাকান্ত এই গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? কমলাকান্ত 1875। কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় কত সালে তাহলে? আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? কমলাকান্তের দপ্তরও 75, কমলাকান্তও 75, দুটো কি একই বই না আলাদা? কমলাকান্ত আর কমলাকান্তের দপ্তর দুটো কি একই বই না আলাদা? আলাদা। ওকে, সুতরাং সাল সেভাবেই পড়ে রাখতে হবে। বঙ্কিমচন্দ্রের বিজ্ঞান বিষয়ক একটা গ্রন্থের নাম বলতে পারবে? বিজ্ঞান বিষয়ক কোন গ্রন্থ? বিজ্ঞান রহস্য, এটার প্রকাশকাল কত বলতে পারবে? বিজ্ঞান রহস্য এর প্রকাশকাল 75। ওকে, বঙ্কিমচন্দ্রের প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি? বাংলাতে লেখা প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি? কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, লোকরহস্য। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মুচিরাম গুড়ের জীবনচরিত, এটা কবে প্রকাশিত হয়? মুচিরাম গুড়ের জীবনচরিত 1884। ওকে, সাম্য বলে একটা গ্রন্থ ছিল, একটাই প্রবন্ধ ছিল যেটা গ্রন্থ আকারেও বেরিয়েছিল, সাম্য। 83, 79। ওকে, ভেরি গুড, 79। ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলার সেটা হলো যে দেখো, আমাদের ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে যে
আমাদের এই ক্লাসের মধ্যে তিনজন, এদের তিনজনেরই রচনা অনেক বেশি, অনেক অনেক করে, ফলত তিনজনের উপরে ডিটেলস আলোচনা আমাদের এই ক্লাসে হয়ে ওঠাটা একটু কঠিন। এই কারণে আমি বিদ্যাসাগর আর বঙ্কিমচন্দ্র এদের ওপরে ক্লাসে আমি যেটা কন্টিনিউ কথা বলি তোমাদের সামনে, সেইটা আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি। মানে অ্যাকচুয়ালি ক্লাসের জন্যই আমি একটু মানে আমি আগে করেছি, সেটাই তোমাদেরকে দিয়ে দেওয়া, যাতে করে এই সময়টাতে আমরা একটু আলোচনা করতে পারি। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর রবীন্দ্রনাথের এরকম ভিডিও করা হয়নি, তো আজকের ক্লাসে যেহেতু রবীন্দ্রনাথে একটু বলতে হবে যে কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট, কোনটা কি, সে কারণে রবীন্দ্রনাথের উপরে আমরা ক্লাসে কথা বলছি, এবং তোমরাও একটুখানি সেই অনুযায়ী দেখে নেবে বা মার্ক করে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আর ওইটা আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি ভিডিওটা, তোমরা ওখান থেকে জাস্ট যে ক্লাস টাস্ক বা ক্লাস নোট সেটা তোমরা একটু মার্ক করে নিও। কথাটা কি বুঝতে পারলে? ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ? ঠিক আছে, দেখো এই রে পেনটা কোথায় রাখলো? ওকে, এক মিনিট। দেখো, আমাদের প্রবন্ধের ক্ষেত্রে আলোচনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থের সংখ্যা অনেক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1, 2, 3টে সারিতে মোট 60-এর কাছাকাছি প্রবন্ধের নাম এখানে রয়েছে। এখন ঘটনা হচ্ছে এগুলো কম ইম্পর্ট্যান্ট নয়, তবে যেহেতু এতগুলো গ্রন্থের সাল তারিখ মুখস্থ করা খুব কঠিন, সেজন্য আমরা এখান থেকে কিছুটা কমিয়ে দেব। আচ্ছা, এবার দ্বিতীয় কথা হচ্ছে তোমরা এটা মাথায় রাখবে যে এই যে চার্ট, এই চার্ট থেকে মোটামুটি ভাবে 70 থেকে 80% কোশ্চেন কমন পাবে। বাকি 20% থেকে 30% কোশ্চেন হয়তো এই চার্টের বাইরে থেকে আসতে পারে। তাহলে এই চার্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এইটা মাথায় রাখতে হবে প্রথমে। এই চার্টের মধ্যে কি কি আছে? এখানে রয়েছে বইয়ের নাম, এখানে প্রকাশকাল। তাহলে এখান থেকে আমরা কতগুলো পয়েন্ট পেয়ে যেতে পারি যেগুলো ঘুরে ফিরে পরীক্ষায় আসে। এক হচ্ছে প্রথম গ্রন্থ কোনটি, প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি, আমরা এখান থেকে পেয়ে যাব। প্রথম প্রবন্ধ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়, আমরা এখান থেকে পেয়ে যাব। প্রথম প্রবন্ধ গ্রন্থটি কোন জাতীয় রচনা, আমরা এখান থেকে পেয়ে যাব, পত্র সাহিত্য। পরিষ্কার হলো কি কথাটা? আচ্ছা, এরপরে কি কি পেতে পারি না, গ্রন্থ এবং তার প্রকাশকাল, এটা পেতে পারি। এটা দিয়ে আমাদের চার্ট করে দিতে পারে যে এইদিকে 4টে বইয়ের নাম আর এইদিকে 4টে সাল দিয়ে দিতে পারে, আমাদের সাজাতে বলতে পারে এটা। এছাড়া কি দিতে পারে যে প্রকাশকাল অনুযায়ী সাজাও, মানে প্রকাশকাল অনুযায়ী মানে এটা 8, একটা হয়তো দিয়ে দিল 1900, একটা হয়তো দিয়ে দিল 36, তাহলে আমাদের বুঝতে হবে যে এই 1900 এটা আগে, 8 এটা পরে, 36 আরো পরে, এইভাবে। তো বেসিক্যালি এইভাবে সাজানো, এই প্রশ্ন দিতে পারে। আর কি দিতে পারে উল্টো দিক থেকে, যে 1938 সালে রবীন্দ্রনাথের কটি প্রবন্ধ গ্রন্থ বেরোয়, বা 1938 সালে রবীন্দ্রনাথ কোন প্রবন্ধ গ্রন্থ প্রকাশ করেন, এর মধ্যে কোনো একটা অপশনে দিয়ে দিল, বাকি 3টে বাইরে থেকে। আচ্ছা, ঘুরে ফিরে এই জাতীয় প্রশ্ন এখান থেকে হতে পারে। আর কি হতে পারে? হতে পারে হচ্ছে একই জাতীয় রচনা, যেমন এটা পত্র সাহিত্য,
এইরকম পত্র সাহিত্য আর কি আছে, এই একটা আছে ছিন্নপত্র পত্র সাহিত্য। তারপরে এইরকম আরো বেশ কিছু রয়েছে এখানে। এখানে রয়েছে জাপানে পারস্যে, এদিকে রয়েছে চিঠিপত্র, এদিকে রয়েছে জাপান যাত্রী ইত্যাদি। এখানে করতে পারে ভ্রমণ বিষয়ক, যেমন এই জাপানে পারস্যে ভ্রমণ বিষয়ক হয়ে যাচ্ছে, আমাদের জাপান যাত্রী ভ্রমণ বিষয়ক হয়ে যাচ্ছে, ইউরোপ যাত্রীর ডায়েরি এটা একদিক দিয়ে ভ্রমণ বিষয়ক হয়ে যাচ্ছে। আবার যদি বলে ডায়েরি জাতীয় রচনা, তাহলে এই ইউরোপ যাত্রীর ডায়েরি চলে আসছে তার মধ্যে। তো ঘুরে ফিরে বিভিন্ন রকম প্রশ্ন এখান থেকে এই চার্টের মধ্যে থেকে আসতে পারে। ওকে, এই হলো প্রথম কথা। ফলে আমরা চার্টটাকে খুব ভালো করে পড়ে ফেলবো, এর মধ্যে দিয়েই আমাদের বেশিরভাগ প্রশ্নগুলো আমরা পেয়ে যাব। আচ্ছা, এবার বলি কোন কোন সাল বেশি ইম্পর্টেন্ট। দেখো, এই 81-তে প্রকাশিত হয়েছে ইউরোপ প্রবাসীর পত্র, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম গ্রন্থ প্রকাশ বলে। এরপরে আমাদের চলে যেতে হবে এই ইউরোপ যাত্রীর ডায়েরি, এই জায়গাটাতে 1891 থেকে 93। এরপর আমরা চলে যাব পঞ্চভূতে, 1897। এরপরে আমরা চলে যাব আত্মশক্তি, ভারতবর্ষ আর চরিত্র পূজা, এই কটা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা এই 1907 সালে পেয়ে যাব সাহিত্য বিষয়ক বেশ কিছু রচনা, এই কটা, প্রাচীন সাহিত্য, লোক সাহিত্য, শুধু সাহিত্য, আধুনিক সাহিত্য, সবকটাই 1907-এ প্রকাশিত হয়। ক্লিয়ার? এই কটা, তাহলে এটা আরেক দিক থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজা প্রজা, 1908। দেখো, সমূহ 1908-এ, কিন্তু এখান থেকে রাজা প্রজাটা আমাদের সাল মুখস্থ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা এখানে আসতে পারি। এখানে দেখো, এই যে 1908-এ স্বদেশ সমাজ শিক্ষা, তিনটের জন্যই এটা গুরুত্বপূর্ণ। স্বদেশ সমাজ শিক্ষা তিনটেই হচ্ছে 1908-এ। ওকে, তিনটে সালই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, মুখস্থ রাখতে হবে। এরপরে রয়েছে রবীন্দ্রনাথের ধর্ম আর শব্দতত্ত্ব, এই দুটো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। এর মধ্যে ধর্ম যে 1909, এটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এটা। এরপরে হচ্ছে শান্তিনিকেতন, সাল সাধারণত আসবে না। জীবন স্মৃতি খুব গুরুত্বপূর্ণ, আর চিহ্নপত্র, এই যে এই দুটো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 1912, অন্যটা 1912। জীবন স্মৃতি আর চিহ্নপত্র দুটো বই গুরুত্বপূর্ণ, এবং সেই অনুযায়ী দুটো সালও ইম্পর্টেন্ট। এরপরে আমরা পাবো এইখানে এসে জাপান যাত্রী। ক্লিয়ার? জাপান যাত্রী, এটা হচ্ছে 1919, এই সালটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এরপরে আমরা পাবো এখানে, ওকে, এইখানে ভানু সিংহের পত্রাবলী, এটা হচ্ছে 1930, ভানু সিংহের পত্রাবলী 1930। এরপরে রাশিয়ার চিঠি, ভীষণ ইম্পর্টেন্ট একটা বই, 1931। এরপরে মানুষের ধর্ম, এটাও খুব গুরুত্বপূর্ণ, 1933। ওকে, মানুষের ধর্ম। আচ্ছা, এরপরে আমরা এই দিকে আসবো। এখানে আমরা দেখতে পাবো যে সাহিত্যের পথে, এটা 1936-এ প্রকাশিত হয়, এটাও গুরুত্বপূর্ণ, 1936। আচ্ছা, জাপানে পারস্যে ইম্পর্টেন্ট, 1936 সালে। আচ্ছা, এরপরে বিশ্ব পরিচয় কালান্তর, দুটো বই খুব গুরুত্বপূর্ণ, বিশ্ব পরিচয় কালান্তর, 1937-এ প্রকাশিত হয়। একই সালে দুটো বই, দুটোই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমাদের চলে যেতে হবে সভ্যতার সংকট, 1941, সভ্যতার সংকট। এরপরে গল্প স্বল্প, এটা 1941-এ। গল্প স্বল্প, এটাকে অনেকে গল্পের মধ্যে ফেলেছেন, তো সুতরাং এইটা আমাদের বুঝে নিয়ে উত্তর করতে হবে, এই হচ্ছে বিষয়। এরপরে পাবো আত্মশক্তি আর সাহিত্যের স্বরূপ, দুটোই হচ্ছে 1943। আত্মশক্তি আর সাহিত্যের স্বরূপ দুটোই 1943। এই বইগুলো বেরিয়েছে পরে পরে, যার মধ্যে মহাত্মা গান্ধী 1948। অ্যাকচুয়ালি গান্ধীজি মারা যাওয়ার, আমরা জানি 48-এর জানুয়ারিতে ওনাকে মারা হয়, মানে হত্যা করা হয়। তার ঠিক পরে মহাত্মা গান্ধীকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের লেখা যে রচনাগুলো, সেগুলোকে একটা জায়গায় জড়ো করে মহাত্মা গান্ধী নাম দিয়ে একটা বই বের করে দেওয়া হয়, সেটা 1948 সালে। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারবো মহাত্মা গান্ধীর মৃত্যুর সাল। আচ্ছা, এরপরে বিশ্বভারতী,
1951, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বই, বিশ্বভারতী বইটা 1951 সালে প্রকাশিত হয়। বাকিগুলো ইম্পর্টেন্ট নয় অতটা। ওকে, তো এই গানটাতে তোমরা আরেকবার একটু দেখে নিতে পারো, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই পোর্শনটার, যে কটাতে গোল গোল করা হয়েছে এই কটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, এইটা, এরপরে নিচে হচ্ছে এই অংশটা, স্ক্রিনশট তোমরা চাইলে নিতে পারো। আচ্ছা, এরপরে এই চার্টে আরো কয়েকটা কথা বলার আছে। সেটা হচ্ছে দেখো, আমরা কয়েকটা জিনিস দেখতে পাবো। সেটা হচ্ছে এই একটা রয়েছে বিবিধ প্রসঙ্গ, বিবিধ প্রসঙ্গ। ওকে, এই বিবিধ প্রসঙ্গের সঙ্গে আমরা বঙ্কিমচন্দ্রের একটা রচনা পাবো, সেখানেও বিবিধ আছে, কিন্তু সেখানে রয়েছে প্রবন্ধ। এটা হচ্ছে বঙ্কিম। এই দুটো বিবিধ প্রবন্ধ বঙ্কিমের, যার প্রকাশকাল একটা 87, বিবিধ প্রসঙ্গ এটা হচ্ছে রবীন্দ্রনাথের 83। এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে এক মিনিট, সেটা হচ্ছে এইখানে লক্ষ্য করে দেখো, এখানে রয়েছে ধর্ম, যেটা 1909 প্রকাশিত হয়, ধর্ম। ওকে, আর এর নিচে আমরা 1933 সালে পাবো মানুষের ধর্ম, এটা 1933-এ প্রকাশিত হয়। তাহলে একটা রয়েছে ধর্ম আর একটা হচ্ছে মানুষের ধর্ম। এই দুটোর কথা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে দেখো রয়েছে শব্দতত্ত্ব, ভালো করে দেখো, শব্দতত্ত্ব 1909 সালে। এরপরে নিচে এসো, এখানে রয়েছে বাংলা শব্দতত্ত্ব, এটা হচ্ছে 1935 সাল। ওকে, মাথায় রাখতে হবে এই জায়গাগুলো। আচ্ছা, এরপরে এইখানে রয়েছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যাত্রী, 1929 সালে, যাত্রী। ওকে, এরপরে আমরা এই দিকে আসবো, কোথায় গেল 36, 19 কোথায়, 19 কোথায় গেল, ও এই তো, এই হচ্ছে জাপান যাত্রী, এটা হচ্ছে 1919। তাহলে জাপান যাত্রী 1919, যাত্রী 1929, এই একটা জায়গা যেখানে আমাদের ভালো করে জানতে, মনে রাখতে হবে। তারপরে একটা আছে এখানে সঞ্চয়, সঞ্চয় গ্রন্থটা 1916 সাল। আর এই দিকে রয়েছে পথের সঞ্চয়, 1939, পথের সঞ্চয়। সঞ্চয়ের সঙ্গে পথের সঞ্চয়ের ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। ক্লিয়ার? এইটা একটা ব্যাপার। এরপরে এখানে রয়েছে পরিচয়। ওকে, এখানে রয়েছে পরিচয়, এইখানে রয়েছে বাংলা ভাষা পরিচয়। ওকে, বাংলা ভাষা পরিচয়, এই দুটোর সালটা আলাদা। এখানে রয়েছে বিশ্ব পরিচয়, দেখে বুঝতে পারবে আর কি, আলাদা আলাদা। আচ্ছা, আর একটা ইয়ে রয়েছে, সেটা হচ্ছে যে কোথায় গেল, এক মিনিট, যাই হোক, আর একটা কি ছিল খুঁজে পেলাম না এখন। ওকে, তো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রেখে রেখে পড়বো। কতগুলো করা যেতে পারে যে এক সালে কতগুলো বই এসেছে, সেটা একরকম করে আমরা আলোচনা করতে পারি। আবার এভাবে দেখতে পারি কতগুলো জিনিস। একটা হচ্ছে আত্মজীবন কেন্দ্রিক, মানে জীবন কথা, জীবন স্মৃতি আছে, এখানে রয়েছে ছেলেবেলা। ওকে,
এই জাতীয় রচনাগুলোকে আমরা একটা জায়গায় করে আলোচনা করতে পারি, যে জীবন স্মৃতি কত সালে, ছেলেবেলা কত সালে, ঠিক আছে, এই ধরনের আর কি বিষয়, আত্মপরিচয় কত সালে, এই রকম। তারপরে একটা করা যেতে পারে এভাবে, যে সাহিত্য বিষয়, প্রাচীন সাহিত্য, লোক সাহিত্য ইত্যাদি। তারপরে এইদিকে রয়েছে সাহিত্যের স্বরূপ, ওকে, এখানে রয়েছে সাহিত্যের পথে, এগুলো কত কত সালে, আলাদা আলাদা ভাবে এইভাবে আমরা সাল তারিখ গুলো মনে রাখতে পারি। ওকে, এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমরা এই পুরো চার্টটাকে খুব ভালো করে রপ্ত করব। তুমি এটা দেখার চেষ্টা করবে যে মিলের জায়গাটা ঠিক কোথায় কোথায় রয়েছে, নিজে ঘাটলে বুঝতে পারবে। এখানে রয়েছে দেখো শিক্ষার বিকিরণ, আর এখানে রয়েছে শিক্ষার সাঙ্গীকরণ। ওকে, একটা 33, একটা 36, এই জাতীয় বিষয়গুলোকে মোটামুটি ভাবে একটা জায়গাতেই করবে। আচ্ছা, এরপরে আমরা এখানে চলে আসি প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বিভিন্ন প্রবন্ধ। এখানে যেটা ঘটে সেটা হচ্ছে যে কোনো একটা প্রবন্ধ উল্লেখ করে দিল, কুমার সম্ভব ও শকুন্তলা, এই প্রবন্ধটা কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে আমি আমার মতো করে কিছু ইম্পর্ট্যান্ট প্রবন্ধ এক জায়গায় করেছি, যে প্রাচীন সাহিত্য থেকে এগুলো: রামায়ণ, মেঘদূত, কাদম্বরী চিত্র, কুমার সম্ভব শকুন্তলা, কাব্যে উপেক্ষিতা, এইগুলো গুরুত্বপূর্ণ। লোক সাহিত্য থেকে ছেলে ভুলানো ছড়া, মেয়েলি ছড়া, কবি সঙ্গীত, গ্রাম্য সাহিত্য, এই প্রবন্ধগুলো এখানে রয়েছে। সাহিত্য বইটাতে রয়েছে সাহিত্যের তাৎপর্য, বিচারক, সাহিত্যের সামগ্রী, বিশ্ব সাহিত্য, সৌন্দর্যবোধ। ওকে, এই প্রবন্ধগুলো কোনটা কোন বইয়ের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আধুনিক সাহিত্যে রয়েছে বঙ্কিমচন্দ্র, বিহারীলাল, রাজসিংহ, কৃষ্ণ চরিত্র। ওকে, তাহলে মাথায় রাখতে হবে বঙ্কিমচন্দ্র, এটা রয়েছে আধুনিক সাহিত্যে, এটা রয়েছে কি আধুনিক সাহিত্যে। আচ্ছা, ওকে, এবার রাজা প্রজা, স্বদেশ, শিক্ষা, এগুলো আমরা একটু দেখে নেব, ঠিক আছে, এগুলো আর আলাদা করে বলছি না। কোন সাহিত্য গ্রন্থের কোন ইম্পর্ট্যান্ট প্রবন্ধ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার কথা, মানে এভাবেই প্রশ্ন আসে অ্যাকচুয়ালি। ওকে, এখানে শব্দতত্ত্ব আছে, ধর্ম আছে, সাহিত্যের পথে, কালান্তর, এইগুলো দিয়ে এই প্রশ্নগুলো রয়েছে। আচ্ছা, এরপরে এখানে রয়েছে বিভিন্ন টপিক ওয়াইজ, যেমন রবীন্দ্রনাথের পৌরাণিক চরিত্র অবলম্বনে রচিত প্রবন্ধ। প্রাচীন সাহিত্য গ্রন্থের প্রবন্ধগুলো সবই পৌরাণিক চরিত্র অবলম্বনে। ওকে, আমরা এখানে দেখতে পারি যে এখানে শকুন্তলা আছে, কাদম্বরী আছে, ঠিক আছে, এই জাতীয় আর কি যে পৌরাণিক যেসব চরিত্রগুলো, সেই চরিত্রগুলো অবলম্বনে এই প্রবন্ধগুলো রচিত হয়। ইভেন এখানেও আমরা দেখতে পারবো যে বিভিন্ন জায়গাতে পৌরাণিক চরিত্রগুলোই অ্যাকচুয়ালি তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রয়েছে। সাহিত্য সম্পর্কিত প্রবন্ধ, সাহিত্য আর সাহিত্যের পথে গ্রন্থের প্রবন্ধগুলো। আচ্ছা, জীবনীমূলক প্রবন্ধ বঙ্কিমচন্দ্র, সঞ্জীবচন্দ্র, বিহারীলাল, এগুলো। ইংরেজ শক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষিত হয়েছে এমন প্রবন্ধ বলছে রাজা প্রজা গ্রন্থের প্রবন্ধগুলো। স্বদেশ চেতনামূলক স্বদেশ গ্রন্থের প্রবন্ধগুলো। আচ্ছা, শিক্ষা সম্বন্ধিত প্রবন্ধ, শিক্ষা গ্রন্থের যেসব প্রবন্ধ উপরে রয়েছে লিস্ট। বাংলা ব্যাকরণ ও ভাষাতত্ত্ব সম্পর্কিত প্রবন্ধ, শব্দতত্ত্ব গ্রন্থের অন্তর্গত প্রবন্ধগুলি। এছাড়া বাংলা ভাষা পরিচয়, সেখানেও এটা রয়েছে খানিকটা। ধর্ম দর্শন হচ্ছে ধর্মগ্রন্থের প্রবন্ধগুলো। ওকে, এইখানটাতে ধর্ম দর্শন সম্পর্কিত শান্তিনিকেতন, এটাও কিন্তু শান্তিনিকেতন, এই গ্রন্থের প্রবন্ধগুলো কিন্তু ধর্ম দর্শন কেন্দ্রিক, ঠিক আছে। রাজনৈতিক মতাদর্শ সম্বন্ধীয় এই শান্তিনিকেতন গ্রন্থে এমন নেই যে শান্তিনিকেতন সম্পর্কে বর্ণনা দিয়েছেন কবি, তা নয়। এখানে এই ধর্ম দর্শন দার্শনিক বিভিন্ন বিষয় নিয়ে তার নিজের ভাবনাগুলো শেয়ার করেছে। রাজনৈতিক মতাদর্শ কালান্তর, আমরা জানি এটা রাজনৈতিক প্রবন্ধ গ্রন্থের মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিদ্রোহ, এইগুলো একটুখানি দেখে নিও। পত্র সাহিত্যমূলক প্রবন্ধ, ইউরোপ প্রবাসীর পত্র, চিহ্নপত্র, রাশিয়ার চিঠি, ইত্যাদি ইত্যাদি, এইগুলো রয়েছে।
আত্মজীবনীমূলক রচনা, জীবন স্মৃতি, ছেলেবেলা, আত্মপরিচয়, এগুলোর মধ্যে জীবনীমূলক রচনা রয়েছে, এগুলো এইসবের মধ্যে। শিক্ষা সংক্রান্ত রচনা, এগুলো ধর্ম ভাবনা ও দর্শনমূলক রচনা, ধর্ম, মানুষের ধর্ম, সঞ্চয়, আশ্রমের রূপবিকার, বিশ্বভারতী, এগুলো। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো প্রথমে একটু পড়ে ফেলবে, কারণ পরীক্ষাতে এই জাতীয় প্রশ্ন বেশি দেবে। ওকে, এখানে এই নোটে যেগুলো রয়েছে এইগুলোর ওপরে মোটামুটি তোমাদের 90% কোশ্চেন কভার হয়ে যাবে, ঠিক আছে? বাকি 10% যে প্রশ্ন এর বাইরে থেকে আসতে পারে সেগুলো নিয়ে আমরা পরে নিশ্চয়ই এটা নিয়েও আলোচনা করব, এক্সট্রা তথ্যগুলো নিয়ে। ওকে, যেমন এটা থাকে কি রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ, আমরা নিচে লিখি। আচ্ছা, প্রথম প্রবন্ধ, প্রথম প্রবন্ধ কি? ভুবন মোহিনী প্রতিভা। এটাকে বলা হয় এটা একটা কাব্য সমালোচনামূলক প্রবন্ধ। এটা 1283-তে প্রকাশিত হয়, বঙ্গাব্দ, অবশ্যই বঙ্গাব্দ, এই সময়টাতে প্রকাশিত হয়, ঠিক আছে? এটা জ্ঞানাঙ্কুর পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। এইটা একটা পয়েন্ট। ওকে, এই জাতীয় কিছু আর কি, সেগুলো আমি পরে তোমাদেরকে মানে আরেকটা দিয়ে দেবো এর ঠিক পরপরই। তো তোমরা এই যে প্রথম যে এই লিস্টটা একটু ভালো করে রপ্ত করে ফেলবে তোমরা, এটুকুই বক্তব্য তোমাদের উদ্দেশ্যে আমার। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আধুনিক যুগে অ্যাকচুয়ালি এসএলএসটি তে যেভাবে পরীক্ষায় প্রশ্ন দেয়, তো মূলত এইগুলোর মধ্যে থেকে তুমি ঘুরে ফিরে প্রশ্ন পেতে পারো, ঠিক আছে? এছাড়া কিছু ওই কিছু তথ্যমূলক বাইরের কিছু প্রশ্ন আসবে, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব। হুম, কয়েকটা এরকম জায়গা থেকে সেই প্রশ্নগুলো হতে পারে, আমি সেই কয়েকটা জায়গা থেকে তোমাদের দিয়ে দেবো। তোমাদের যেটা করতে হবে এর পরের সপ্তাহে, আমি চাইবো যে তোমরা একটু সাহিত্যের ইতিহাসে কোনো একটা বই পড়ে নিয়ে তোমরা পড়তে বসো। সেক্ষেত্রে আমি একটু জিজ্ঞাসা করে করে তোমাদের পরীক্ষা মানে ক্লাসটা শেষ করব, ঠিক আছে? এটা সবাই মাথায় রেখো, একটু পড়ে নিয়ে বসো, কারণ এসএলএসটি পরীক্ষার ভোট পেরিয়ে গেল। এসএলএসটি পরীক্ষা নিয়ে এবার একটা চিন্তা ভাবনা চলতে পারে বলতে এইসব কোর্ট কেস যেগুলো আছে সেগুলো নিয়ে একটা মীমাংসা এসে ওরা হয়তো নতুন একটা বিজ্ঞপ্তি কিছুদিনের মধ্যে বের করতে পারে, যেটার হয়তো নিয়োগ হতে হতে আরো 1-2 বছর কেটে যেতে পারে, ততদিনে বিধানসভার ভোট আসতে পারে। তো এই সমস্ত ব্যাপারগুলো এখানে রয়েছে। তো এই জন্য বলছি যে তোমরা একটু নিজেরাও বাড়িতে একটু পড়াশোনা করো, এটা খুব জরুরি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থেকো। কালকে আমরা বাংলা টেক্সটের উপরে আলোচনা করব। টেক্সটে অবশ্যই পড়ে নিয়ে বসবে, সবাই টেক্সটের ক্লাসে পড়ে নিয়েই তবে ক্লাসে বসবে। আমি সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করব, কালকে কিন্তু নাম ধরেই জিজ্ঞাসা করব। বলতে না পারলে খুব বেশি অসুবিধা নেই, বাট তবুও একটু রেডি হয়ে বসো। ওকে, রূপা প্রশ্ন করতে চাও? বলো, একটাই প্রশ্ন করো, বলো। কোথায়? ওর তো কোনো সাড়া শব্দ নেই। হ্যালো। হ্যাঁ, বলো। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলো। স্যার
স্যার বলছি কি যে পরীক্ষা সংক্রান্ত কিছু প্রশ্ন ছিল, কিন্তু সেটা কি এখন আলোচনা করা ঠিক হবে, যেহেতু পরীক্ষাটা এখনো শেষ হয়নি? কালকে শেষ হবে নাকি কালকে বলবো? কালকে বললো, বললো এটা কালকে বললো। আচ্ছা, ঠিক আছে, তাহলে কালকেই বলবো। সময় রেখে দেবো, ওই সময় যেগুলো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। আমিও একটু তোমাদের পারফরমেন্সটাকে একটু রিভিউ করব হয়তো এই সপ্তাহের মধ্যে। হুম। তোমাদের হোম টাস্ক দেবো ব্যাকরণের কালকে থেকে। কালকে তোমরা ব্যাকরণের হোম টাস্ক পাবে, ঠিক আছে? আম, সেই অনুযায়ী আমাদের একটু রেডি হতে হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। শুভরাত্রি।